আমি আজকে সকালে যে ভিডিওটা করছি, এই ভিডিওটাতে আমি বলছি যে মুশফিক হাসানকে যে খেলানো হচ্ছে না এই প্র্যাকটিস ম্যাচটা, এটা ভুল হচ্ছে। সেখানে অনেকেই কমেন্ট করছেন যে মুশফিককে খেলানো হচ্ছে, আপনি তো কিছু খবর রাখেন না। আমি কিছু খবর রাখি না, এটা খুবই সত্যি কথা, খুবই সত্যি কথা। তবে এই খবরটা আসলেই আমার কাছে মোটামুটি রাখতেছিলাম। সেটা হচ্ছে মুশফিককে খেলানো হচ্ছিল না এই ম্যাচটায়। ১৩ জনের যে স্কোয়াড ওটাতে মুশফিক ছিল না। তাইজুল গতকালকে শেষ বিকেলে আঙ্গুলে ব্যথা পাওয়ায়, তার আঙ্গুলে একটা বল হিট করায় শেষ পর্যন্ত মুশফিককে নামানো হয়েছে আজকে। এটা ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসেবে নামানো হয়েছে। হ্যাঁ, ফ্যাক্ট হচ্ছে আমি আমার কনটেন্ট আপনারা যতক্ষণে দেখছেন ততক্ষণে মুশফিক ৪ বার বলও করে ফেলছে। তো সেইটার রিয়েলিটিটা আসলে কি, আমি তো শুট করি নিজে, এডিট করি, তারপরে আপলোড করি, সবই নিজে করি তো। ফলে ওই যে সময় খবর নিয়ে বসিয়ে কথা বলি, সেখান থেকে আপনি যখন দেখেন এই সময়ের ভিতরে প্রায় ২ ঘন্টা ডিসট্যান্স হয়ে যায়। এই ২ ঘন্টায় যে চেঞ্জটা হয় ওটা আমি আমার কনটেন্টে পাওয়া যায় না। নিউজি কনটেন্ট হলে নিশ্চয়ই পাওয়া যেত। তো মুশফিকের আসলে খেলার কথা ছিল না। ওকে, এখন মুশফিক নিয়ে এত কথা হচ্ছে কেন? কেন আমি মুশফিকের জন্য অ্যাডভোকেসি করে যাচ্ছি? আমি না কোনোদিন মুশফিক ছেলেটারে সামনাসামনি দেখি নাই। আমার কোনো দূরতম সম্পর্কও নাই তার সঙ্গে। ফোনেও কোনোদিন কথা হয় নাই। কিন্তু আমি কেন চাই মুশফিককে খেলাতে? আমি আসলে মুশফিক বলে না। আমি অস্ট্রেলিয়ানদের জন্য একটু ডিসকমফোর্ট তৈরি হোক, এরকম কিছু অপশন আমাদের 11 এ দেখতে চাই। আমরা যে 11 টা নিয়ে খেলতে চাই, এটা খুব ট্র্যাডিশনাল 11 এবং অস্ট্রেলিয়ানদের জন্য এটা খুব হাস্যকর একটা মানে ওরা যখন খেলবে, ওরা এই 11 টা খুব একটা পাত্তা দিবে না। ফলে আমি এখানে ডিসকমফোর্টটা ক্রিয়েট করার জন্য মুশফিক চাই। একই রকম আমি প্রচণ্ডভাবে স্বপ্ন দেখি, যদি আমরা নাইমকে নিয়ে যেতাম, নাইম হাসানকে নিয়ে যেতাম। আমি একটু এক্সপ্লেইন করি আজকে যে মুশফিক, নাইম হাসান, সৌম্য সরকার এরা 11 এ থাকলে কী ধরনের ডিসকমফোর্ট তৈরি হয়। সেখানে নাইম হাসান কেন হইলেও হতে পারত সবচেয়ে সেরা অস্ত্র। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮ তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন আমাদের বোলিং অ্যাটাকটার কথা ১ম এ যদি বলি, আমাদের বোলিং অ্যাটাকটা কতটা আ মানে ২ জন মানুষ নির্ভর। এখন এই নাহিদ রানা না থাকায় এবং কত সারপ্রাইজিং এলিমেন্টহীন হয়ে গেছে এই সামান্য নাহিদ রানা না থাকায়, সেটা আপনি অ্যাটাকের দিকে তাকালেই বুঝতে পারবেন। ওপরের দিকে একমাত্র বল দিয়ে কিছু করতে পারে হাসান। সে বলে সুইং করাইতে পারে, যেটার রেজাল্ট সে পাইছে। শুরুর দিকে ৩ উইকেট পাইছে, টোটাল ৪ উইকেট পাইছে। ওই যে ৩ টা উইকেট পাইছে ওটা ভাইটাল হয়ে গেছিল কিন্তু। এখন দরকার কি ছিল? দরকার ছিল মিডল ওভারে এবং পুরনো বলে আরেকজন কাউকে কিছু করা। সেই জায়গায় একমাত্র ভরসা এখন আমাদের মিরাজ। তাইজুল অত বেশি ভরসা এই সেনা কান্ট্রির উইকেটে না। তাইজুলের যে এক জায়গায় বল করে যেতে পারার ক্ষমতা, বলকে সহায়ক উইকেটে টার্ন করাতে পারার ক্ষমতা, এটাকে আমরা সেলুট করি। কিন্তু এই সেনা কান্ট্রির উইকেটে অত বেশি কার্যকর সে হওয়ারও কথা না। যদিও এই ম্যাচটা সে খেলতেই পারল না, বোঝা গেল না। কিন্তু রিয়েলিটি হচ্ছে মিরাজ ওই যে এক জায়গায় বল করে যাবে, ব্যাটসম্যানের জন্য বিরক্তি তৈরি করবে, দ্যাটস এ ডিসকমফোর্ট। উপরে একমাত্র ডিসকমফোর্ট তৈরি করতে পারবে হাসান, একটু বল সুইং করায়। তার মানে আপনার পুরো বোলিং যে ৫ জনের বোলিং আপনি ইউজ করবেন, সেই বোলিংয়ে আপনি ৩ জনে তাদের জন্য খুব মনোটোনাস বোলার। আমরা আমাদের জন্য তাসকিন, এবাদত, খালেদ এরা ভালো বোলার। অবশ্যই ভালো বোলার। এরকম একটা বোলার অবশ্যই থাকাও উচিত। টেস্টে একটা ডিসিপ্লিনড বোলার বা যেকোনো ফরম্যাটে এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কথাবার্তার অর্থ আবার এই যদি ধরে নেন যে এদের ৩ জনের কাউরে আমি দেখতেই চাই না। না, ওইটা না রে ভাই। এরা ৩ জনের ২ জন খেলতে পারবে না। ১ জন খেলতে পারবে। আমাদের যে এখন স্টাইল তাতে একজন ডিসিপ্লিনড বোলার খেলতে পারবে, যার বাড়তি কিছু করার দরকার নেই। সে ওই ৩৫, ৩৬ বা ৩০ এ বল করে যাবে। খুব জায়গা মতো ডেকে হিট করবে। করে সে টানা বিরক্ত করে যাবে। ওটাও একটা ডিসকমফোর্ট তো। ওকে ফাইন। কিন্তু এরকম ২ জন হলে কি হয়? বা এই যে বোলিংটা আপনি দেখলেন, হাসান, খালেদ, এবাদত, তাসকিন, মিরাজ, যদি তাইজুল খেলে, এদের সবার ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য হচ্ছে কোনো থ্রেট নাই, কোনো অ্যাগ্রেশন নাই। এখানে ভয় পাওয়ার কিছু নাই। একটা ভীতি তৈরি করা। ভীতিটা তৈরি হয় ডিসকমফোর্ট থেকে। প্রচণ্ড ডিসকমফোর্ট ব্যাটসম্যানকে ভীতিতে ঠেলে দেয়। সেই জিনিসটা তৈরি করার মতো কেউ নাই। নাই মানে এরা কেউ অগুরুত্বপূর্ণ তা না। কিন্তু ওই জিনিসটা লাগবে আপনার। অ্যাটাকিং বোলার লাগবে যে অ্যাটাক করবে। একটা হতে পারে পেসারদের মধ্যে, যেটা নাহিদ রানা থাকলে আমরা দুটো সুবিধা পাই। নাহিদ রানার পেসটা। নাহিদ রানা
হয়তো 140-42-এ বল করে যাবে, ইভেন 38-37-এও বল করবে, কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাটসম্যানের মাথায় আছে যে একটা হুট করে 152 চলে আসবে, একটা হুট করে 148-49 চলে আসবে, ব্যাস দুনিয়া কেঁপে যাবে। বল পড়ে যেটুকু স্কিড করবে ওটাতে ওর দুনিয়া কেঁপে যাবে। ফলে ও সারাক্ষণ ওই চিন্তা মাথায় নিয়ে থাকতে হবে যে আমি ফ্রন্ট ফুটে কমিটেড হইতে পারব না। আমাকে রেডি থাকতে হবে যেকোনো সময় যেন আমি ব্যাক ফুটে গিয়ে বলটা হার্ড ডিফেন্স করতে পারি। এই যে ব্যাটসম্যানকে একটা অস্বস্তি দেওয়া, চূড়ান্ত অস্বস্তি না, এটা অ্যাগ্রেসিভ অস্বস্তি। আবার দেখেন বলটা যেই পুরনো হবে, নাহিদ রানা ওটা দিয়ে রিভার্স করাবে। উইকেট যেমনই হোক ওটা দিয়ে রিভার্স করাবে। আরেকটা অস্বস্তি। এক নাহিদ রানা থাকা মানেই আপনি একটা আ ডাবল অস্ত্র, ডাবল অ্যাটাকিং অস্ত্র পান। এই সুবিধাটা তো আমরা যতক্ষণ এই সম্পদ থাকে, দাঁত থাকতে তো আমরা খেয়াল করি না। নাহিদ রানা থাকলে বিরাট দুটো ফায়দা পাওয়া যায়। সেটা তো আমরা দেখছি কদিন আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড সবার বিপক্ষে ওয়ানডেতেই কী করছে। ফলে ও থাকলে এই যে ২ সময়ে নতুন বলে একরকম, একেবারে নতুন বলে তো করে না, ফার্স্ট চেঞ্জে করে। আবার পুরনো বলে আরেক রকম। অস্বস্তিতে রাখবে। এক নাহিদ রানা নিয়ে ওরা সারাদিন দুশ্চিন্তায় ভুগতে থাকবে। এখন আমাদের তো সেটা নাই। ফলে আমরা যেটা করতে পারতাম, আমরা নতুন বলে এবং পুরনো বলে দুটো অস্বস্তি যোগ করতে পারতাম। প্রথমত নতুন বলে এখনো সুযোগ আছে মুশফিককে নামায় দেওয়া। আমি মুশফিক যে ৪ ওভার বল করছে, একটা সিঙ্গেল বলও দেখি নাই। ফলে আমার বলার কোনো উপায় নেই যে মুশফিক কেমন করছে। আ স্কোর বলতেছে মাইর খাইছে। ৪ ওভারে বোধহয় ৩৯ এর মতো রান দিছে। ফরগেট ইট। আমি ওটা ১ম যেদিন মুশফিককে নিয়ে কথা বলি সেদিনই বলছি যে, "মুশফিক বেধড়ক পিটুনি খাক, কিচ্ছু যায় আসে না। আমি দেখতে চাই সে ২-১ টা বলে ব্যাটসম্যানকে অস্বস্তিতে ফেলতে পারতেছে কিনা। ওই বাড়তি পেসটা জেনারেট করতে পারতেছে না কিনা। ১৫২ তেও পারবে না। ১৪৭-৪৮ যেহেতু ওর স্কিডিং বেশি, ওর ডেকে হিট অনেক জোরে করে, ফলে ওর বলের ওইটা ফিল ১৫০ এর মতো আসবে। ওরকম ১টা-২টো বল যদি ৪ ওভারের স্পেলে করতে পারে, তাহলে ওটা একটা অস্বস্তিকর ব্যাপার। আপনি তাহলে নতুন বলের জন্য একটা অস্বস্তি পাইলেন। ওটার ফায়দা তাসকিন আর হাসান থাকুক বা এবাদত আর হাসান থাকুক, ওরা একটু পাবে। বেশ ভালো মতো পাবে। এটা একটা অস্বস্তি। আর হচ্ছে পুরনো বলে আপনি কিভাবে অস্বস্তি তৈরি করবেন। এক পাশ থেকে তো মিরাজ বা দুপাশ থেকে যদি আপনি মিরাজ আর তাইজুলকে খেলান, তাহলে ওই যে সারাক্ষণ ওরা এক জায়গায় বল করে যাবে, কন্ট্রোল করে যাবে। ব্যাটসম্যান কিন্তু যে বলগুলো জায়গা মতো পাবে বাউন্ডারি মেরে, মেরে দিবে। আরামসে খেলতে থাকবে। কখনোই দ্বিতীয় চিন্তা করবে না। ব্যাক অফ দ্য মাইন্ড আর কোনো চিন্তা নিয়ে ঘুরবে না সে। উইকেটে আরামসে ঘুরবে। ওকে বল জায়গায় ফেলছে, খেলা যাচ্ছে না, শট করা যাচ্ছে না, ডিফেন্স করো। শট করা যাচ্ছে না, ডিফেন্স করো। সারাদিন ওই চিন্তা। আর যেটা পাবে ওটা মেরে দিবে। কিন্তু আপনি যদি একটা লম্বা অফ স্পিনার নিতেন, নাঈমের কথা বলতেছি। নাঈমকে যদি নিতেন, ৬ ফুট ১ ইঞ্চি সম্ভবত নাঈম, তাই না? ও যদি থাকতো, তাহলে দেখেন ডারউইনের এই জায়গাটায় একটা ভিন্ন সিন ক্রিয়েট হতো। সেটা কেমন? ডারউইন হচ্ছে সমুদ্র পাড়ের একটা শুষ্ক শহর। এখানে যদিও আমরা যে মাঠটায় খেলতেছি, প্র্যাকটিস ম্যাচটা খেলতেছি এক্সাক্ট এই মাঠটাই টেস্ট হবে না। টেস্ট হবে এর পাশেই। একদম একই কমপ্লেক্সের ভেতরে যা পড়ে শুনে বুঝলাম। আমি তো আর কোনোদিন যাইনি। ওই একই কমপ্লেক্সের ভিতরে একটা টেস্ট ভেন্যু আছে। ওটাতে টেস্ট হয়েছে বোধহয় সারা জীবনে ২ টো না ৩ টা। ওদিকে খুব একটা খেলা-টেলা হয় না। ও একদম পরিত্যক্ত এলাকা। ওই ডারউইন। ওদিকে এই পার্থ বা এই মেলবোর্নের মতো ওইরকম ঝাঁ চকচকে এলাকার না। ফলে ওখানে টেস্টও খুব বেশি হয় না, কিন্তু ও দুটো উইকেটের এই বৈশিষ্ট্য কমন। দুটোতেই ড্রপ ইন উইকেট। এবং এই ড্রপ ইন উইকেট বসানোর পর থেকে যেহেতু ওয়েদার শুষ্ক, তারপরে উইকেট একটু বাড়তি বাউন্স দেয়, কিন্তু ট্র্যাডিশনালি পেসারদের ওরকম ভয়াবহ হেল্প করে না। বল পড়েও খুব গতি পাবে, ও ওয়াকা-টোয়াকা ওরকম না। ব্যাটসম্যানরা আরামসে খেলে। কিন্তু একটা জিনিস এখানে ২০২৩ থেকে ২০২৩ এ যে উইকেটটা ছিল, ওই উইকেটটা এই আবার ফিরায় আনা হয়েছে। ফিরায় এনে আবার ওইটাই ড্রপ ইন করা হচ্ছে। ওই উইকেটটার একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একটু লম্বা স্পিনাররা যারা ফ্লাইট দিতে পছন্দ করে, তারা খুব ফায়দা পায়। এই যে ছেলেটা এখানে ৬ উইকেট পেল ফার্স্ট ইনিংসে। ওর নাম হচ্ছে রকি চলি। ও অস্ট্রেলিয়ার এখন টপ স্পিনার। শেফিল্ডের হাইয়েস্ট উইকেট টেকার স্পিনার এবং সম্ভবত সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার সামগ্রিকভাবে। ফলে ও অনেক বড় বোলার। ও কেন যেন টেস্টে ওরে পছন্দ করা হয় না। কিন্তু ও কিন্তু ওই ফায়দাটা পুরোপুরি নিচ্ছে। এখানে একটা লম্বা অফ স্পিনারের সুবিধাটা কি? লম্বা হলে আপনার রিলিজ পয়েন্ট এমনিতেই অনেক উপরে উঠে যায়। ওখান থেকে আপনি যখন বল ফেলেন, তখন তো একটু বাড়তি বাউন্স এমনিতেই পান। আর উইকেটেই বাউন্স আছে। ফলে একটা অস্বস্তিতে রাখতে পারবেন।
সঙ্গে থার্ড ডে ফোর্থ ডেতে গিয়ে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি আপনি টার্ন করাইতে পারেন ওই বাউন্সের সঙ্গে, এটা খুব মিজারেবল একটা জিনিস হয়, খুব মিজারেবল। মিজারেবল থেকে জিনিসটা লেথাল হয়ে যেতে পারে যদি ওখানে একটু ক্রস উইন্ড থাকে। সমুদ্র পাড়ের শহর ডারউইন, যদিও এই যে মারারা গ্রাউন্ড, মারারা ওভাল বা মারারা ক্রিকেট কমপ্লেক্স, এটা সমুদ্র থেকে দেখলাম আমি প্রায় 4 কিলোমিটার ভেতরে, তারপরেও নাকি এখানে ক্রস উইন্ডের মোটামুটি প্রভাব থাকে। খুব মারাত্মক না যে একেবারে ঝড়ের মতো বাতাস বয় তা না, কিন্তু সেটা যদি 10 কিলোমিটার 15 কিলোমিটারও হয়, এনাফ এনাফ একটা লম্বা স্পিনারের জন্য এই তিনটার কম্বিনেশন যখন হবে, হাই রিলিজ পয়েন্ট, ও ওখান থেকে একটু ফ্লাইট দেবে, ফলে বাতাসে বেশিক্ষণ থাকবে বলটা, ব্যাটসম্যানের কাছে পৌঁছাতে একটু বেশি সময় লাগবে, মানে বাতাস ওরে একটু হইলেও বাতাসে বাঁকনা হবে, সঙ্গে পড়ে যদি বাউন্স আর টার্ন করে আপনি নিশ্চিত থাকতে পারেন ওরকম একটা ডেলিভারি যদি 5 ওভারের মধ্যে হয়ে যায়, এই তিনটার কম্বিনেশন মিলায়, ব্যাটসম্যান শেষ। আর ওই জিনিসটা মাথায় তো থাকবে, একটা ওরকম ডেলিভারি কোনো ব্যাটসম্যান যদি ফেস করে থাকে স্কোয়াডের, বাকি সবার ভেতরে ওই আতঙ্ক ছড়া যাবে যে নাইম কিন্তু আসে, নাইম ওই এন্ড থেকে একটা দুইটা ওরকম ডেলিভারি করবে, তুমি শেষ। ফলে সবসময় সতর্ক থাকো, সবসময় সতর্ক থাকো। এই যে বললাম না, অস্বস্তির ব্যাপার। ইভেন আপনি যদি আমাকে স্বাধীনতা দেন না, আমি রিশাদকে নিয়ে যাইতাম, রিশাদকে অভিষেক করায় দিতাম এখান থেকেই। কারণ রিশাদ এই সুবিধাগুলো সব পাবে, লম্বা স্পিনার, হাই রিলিজ পয়েন্ট, বাতাসে বল ফ্লাইট করাতে পারবে দীর্ঘক্ষণ এবং বল ঝুলায় রাখবে, ফলে কি হবে, বল বাতাসে একটু বেশি বাঁক নিবে এবং পড়ে ওই বাউন্সটা, ঋষাদ তো বাউন্সের ইউজ দারুণ করে, নাইমের চেয়েও ভালো করে। আর হচ্ছে সঙ্গে ছোট্ট একটা টার্ন, 2 ডিগ্রি 3 ডিগ্রি টার্ন, ব্যাস খতম। এই জিনিসটা ঋষাদকে আপনি বলবেন যেহেতু টেস্টই খেলে নাই কোনোদিন, বা নাই মতো রেগুলার টেস্ট খেলে না, আমি বলি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা আপনার করার সুযোগ। অনেকেই আমার কথাবার্তায় বিরক্ত হন যে ভাই টিমটা অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি এইসব এক্সপেরিমেন্টাল আইডিয়া কোত্থেকে নিয়ে আসেন, যে সৌম্য সরকারকে দিয়ে ওপেন করাও, মুশফিককে খেলাও, রিশাদ বা নাইমকে খেলাও, এগুলো অস্ট্রেলিয়ার বিপক্ষে কেন, জিম্বাবুয়ের বিপক্ষে বলতে পারেন না? না, এগুলো অস্ট্রেলিয়ার বিপক্ষেই করতে হবে। যেটা আপনি জানেন যে 50-50 কল, এটা আমি সকালে কন্টেন্টেও বলছি, সেই টেস্টে আপনি কেন ঝুঁকি নেবেন? সেই টেস্টে আপনি আপনার নিরাপদ পথে আগায় নিরাপদ রেজাল্ট বের করে আনবেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে রিয়েলিটিটা কি? অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি যদি আপনার যে নিরাপদ চিন্তা, যে নিরাপদ 11, এই 11 আপনাকে রেজাল্ট এনে দিতে পারবে? সম্ভাবনা 1%-এর চেয়েও কম। আমার ধারণা এটা যদি বাজির রেট টেট, এসব টেস্টে কি বাজি হয় আমি জানি না। বাজি দেখার কোনো উপায় থাকতো আমি দেখতাম যে বাংলাদেশের পক্ষে বাজি ধরার পৃথিবীতে লোক পাওয়া যাচ্ছে না। এত কম বাংলাদেশের এই ম্যাচ জেতার। যদিও এই অস্ট্রেলিয়া মোটেও ফর্মিডেবল না, কিন্তু তার হোমে গিয়ে তাকে হারানো তো স্টিল আমাদের জন্য অকল্পনীয় ব্যাপার, ট্র্যাডিশনাল টিম দিয়ে। ফলে আমার তো এখানে হারানোর কিছু নাই। হোক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, কি হারাবো? কি হারানোর আছে আমার এখানে? ফলে আমার তো এখানে সুযোগ যে আমি 3টা সারপ্রাইজিং এলিমেন্ট, 3টা সারপ্রাইজিং ক্রিকেটার একাদশে যোগ করব, যে 3টা হঠাৎ করে আমাকে রেজাল্ট এনে দিতে পারে। হঠাৎ করে 3টাই যদি ক্লিক করে যায় না, তাহলে আপনার রেজাল্ট চলে আসবে। এই 3 জনের কেউ হয়তো কিছু করলো না। আমি খুব হাইপোথেটিক্যালি বলতেছি, ধরেন রিশাদ খেলতেছে, মুশফিক খেলতেছে, সৌম্য খেলতেছে। রিশাদ আর মুশফিক কোনো উইকেট পেল না, সৌম্য রান করলো 2 ইনিংসে 24 আর 10। আপনি দেখে গালিগালাজ করলেন, কিন্তু আমি বলবো যে ওইটা রেজাল্ট বদলায় দিতে পারে। ওই যে 24 রান করলো না, ওই 24-এর ভিতরে যদি দুটো অথরিটিওয়ালা 4 থাকে, মুশফিক যদি কয়েকটা 150 কাছাকাছি ডেলিভারি দেয়, আর রিশাদ যদি তার ওই অস্ট্রেলিয়ারে যেরকম সে চেনে, অস্ট্রেলিয়ারে যত সুন্দর ইউজ করতে পারে, ওই টাইপের কয়েকটা ডেলিভারি দেয়, ওরা বাকি বোলার ব্যাটসম্যানদের যে পরিমাণে প্রভাবিত করবে। দেখেন আমাদের টপ অর্ডারে আমি সৌম্যরে যোগ করার কথা বলতেছি শুরু থেকে, যে ওপেনিংয়ে যোগ করেন সৌম্যরে। যে 6-7 খেলায় ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা ভাবতেছেন, জীবনেও এগুলো দিয়ে কাজ হয় না। আপনি ওই গান গায়া শেষ বেলায় বাবা বাঁচাও মা বাঁচাও বলে 180-রে 260-এ পরিণত করে কোনোদিন অস্ট্রেলিয়ার বিপদে ফেলতে পারবেন? জীবনেও না। ও হচ্ছে 180-তেই আউট হন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে টার্গেট করতে হবে মিনিমাম 400 রানের। এখন 400 রান যদি আপনার করতে হয়, তাহলে কী করতে হবে? তাহলে অবশ্যই আপনার মিডল অর্ডার থেকে রান আসতে হবে। টপ অর্ডার তো আপনাকে রান দিবে না, আপনি জানেন। টপ অর্ডার বলতে 2 ওপেনার রান দিতে পারতেছে না। যে ফরমেশনেই আমরা যাচ্ছি 2 ওপেনার রান দিতে পারতেছে না। তাহলে তোমরা রান না দাও, অন্তত ওদের মেরুদণ্ডে একটু দুটো ঘুষি মারে আসো। ওই যে আমাদের এলাকায় একটা কথা আছে যে যখন তুমি মারামারিতে না পারবে, অন্তত চিমটিটা মেরে আসো, তাও না পারলে গালি দিও। তো সৌম্যর গালি দেওয়ার জন্য আবার সৌম্য আর তামিম দুটো করে 4 মেরে ওদের মেরুদণ্ডে একটা করে ঘুষি মেরে আসুক, একটু অপমান করুক, ওটার প্রভাব বাকি ব্যাটসম্যানরা ওটার সুবিধা নিতে পারবে। ওই যে বোলার একটু অপমানিত হলো, ওরা অস্ট্রেলিয়ানরা জীবনেও ডিসকমফোর্ট এবং অপমান সহ্য করতে পারে না। পরের অংশটা জুড়েই ওরা টেম্পার্ড থাকবে।
ওটার সুবিধা যদি মমিনুল, শান্ত, আমাদের মিডল অর্ডার নিতে পারে, পরেই সে লিটন আর মিরাজ সেটাকে একটা 400 রানে পরিণত করতে পারবে। কিন্তু এই যে সবাই বলতেছেন, আমি দেখতেছি সবাই বলতেছেন যে এখানে আসলে লিটন আর মিরাজকেই খেলতে হবে। এই অলৌকিকতার উপরে ভরসা করে আর কতটা? লিটন একটা অলৌকিক ব্যাটসম্যান, মিরাজ একটা অলৌকিক ছেলে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু রোজ আপনি ওই ৬-৭ নম্বরের ওদের উপরে ওই চাপটা দিয়ে বসে থাকবেন যে আমরা কেউ কিছু করব না, আমরা পারবো না এবং এ ব্যাপারে কোনো ভাবনাও করব না, কোনো কৌশলও নিব না, তোমরা আমাদের বাঁচায়ও রোজ। লিটন তুমি ১৫০ করো আর তুমি ৮০ করো মিরাজ, তোমরা বাঁচায় দিবা। এটা হয়? ওরা তো এটা নিয়ে স্টাডি করে নিশ্চয়ই বসে আছে যে ওদের ভরসা হচ্ছে লিটন মিরাজ ওই ৬-৭ গিয়ে দুজন রান করবে। তার মানে আপনি কি এই জায়গার উপরে আবারও ভরসা করবেন? ওদের আবারও চাপে ফেলবেন? ওদের সামনে অন্তত ২০০-২৫০ রানটা দেন। তারপরে লিটন মিরাজরে বলেন যে, "বাবা তোরা এটারে ৪৫০ বানা।" সেটা করতে গেলে তো আপনার শুরুতে ওদের মেরুদণ্ডে একটা ঘুষি দিতে হবে। তখন তো আপনার সৌম্যরে লাগবে। আবার যদি আপনার তাসকিনের উইকেট পেতে হয়, হাসানের উইকেট পেতে হয় যথেষ্ট, তাহলে তো আপনার নাঈমকে ওরকম একটা সারপ্রাইজিং ডেলিভারি দিতে হবে বা রিশাদকে দিতে হবে বা মুশফিককে ওরকম একটা আটকা জোরে বল করতে হবে। এই জিনিসগুলো করতে না পারলে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করার সম্ভাবনা খুব কম। আমি অস্ট্রেলিয়ারে যতবার বাংলাদেশের বিপক্ষে একটু বিপদে পড়তে দেখছি, ততবার দেখছি ওরা সারপ্রাইজিং এলিমেন্টে ভোগে। সারপ্রাইজিং এলিমেন্টের আতঙ্কে ভোগে। এই যে ফতুল্লা টেস্টে হারতে বসছিল না? অল্পের জন্য আমরা ম্যাচটা হারে গেছিলাম। শাহরিয়ার নাফিসের ব্যাটিংটা ওরা হজমই করতে পারেনি। যেই না শাহরিয়ার নাফিস শেনওয়ানরে বেধড়ক পিটানো শুরু করলো, পুরা টিম আউলায় গেল। পুরা ওই অস্ট্রেলিয়া, এখনকার অস্ট্রেলিয়া না রে ভাই, সেটা মাইটি অস্ট্রেলিয়া, স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া। ওই অস্ট্রেলিয়া পানি খাবো অবস্থা হয়ে গেল। ওই অস্ট্রেলিয়ারে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিকি পন্টিং-টন্টিং কেউ মনে হচ্ছে মাঠে নাই। শাহরিয়ার নাফিস একটু পিটুনি দিচ্ছে তাতে। শাহরিয়ার নাফিস ওদের কাছে সারপ্রাইজিং এলিমেন্ট ছিল। আবার ওদের যে আমরা কার্ডিফে হারাইছিলাম, কেমনে হারাইছিলাম? ওই যে আশরাফুল একটা আনইউজুয়াল পিটুনি দিল। সুমন ভাই আর তুষার ২ টা আনইউজুয়াল ইনিংস খেললো। ওই তুষারের যে শটগুলো ওটা না ওরা হজম করতে পারে নাই। ওটা ওদের কাছে ভয়ানক মেজাজ খারাপের ব্যাপার হয়েছে। অ্যান্ড্রু সাইমন্ডস পাগলের মতো হয়ে গেছিল তুষার যেই ৪ মারছে। এটা কি করলো রে ভাই? ওরা এইগুলো নিতে পারে না। ফলে ওদেরকে আপনার একমাত্র বিপদে ফেলার উপায় এটা। ট্র্যাডিশনালি ভদ্রভাবে ওই জায়গা মতো বল করে ভদ্রভাবে কপি বুক স্টাইলে ঠেকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছু করা। ওটা সৌরভরে জিজ্ঞেস করে ফেলতে পারেন, সৌরভ গাঙ্গুলিরে, যে এতে কি কিছু হয় নাকি আসলে মেজাজ দেখাইতে হয়? সারপ্রাইজিং কিছু করতে হয়? আই হোপ এত কিছুর পরেও যেটুকু অ্যাবিলিটি আছে, যে স্কোয়াড আমরা নিয়ে গেছি, এই স্কোয়াড দিয়ে আমরা কিছু করতে পারবো। অন্তত আমরা যেন ওখানে মাথা নিচু করে না খেলি। কোনোভাবেই যেন মাথা নিচু না করি। অস্ট্রেলিয়ানদের সামনে মাথা নিচু করলে ওরা অপমান করে বাড়ি পাঠায় দিবে। অপমান করে বাড়ি পাঠায় দিবে। ফলে চোখ উঁচু করে রাখতে হবে, চোখ বড় করে রাখতে হবে। সেটা কারে দিয়ে করাবে সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। হোপ ফর দ্য বেস্ট।